তবে বেশিরভাগ মানুষের নজরই অদিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ান। বুকের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। এ কেমন অনুভূতি? Want to be alive with me like a rainbow butterfly? Believe and you will see all the colors in the sky. অদিতার পরনে রয়্যাল ব্লু কালারের মধ্যে চেরি কালার স্টোনের গর্জিয়াস কারুকাজ করা লেহেঙ্গা, 4/4 হাতা দেওয়া টপস, সাথে রয়্যাল ব্লু কালারের হিজাব ও নেকআপ, সাথে আছে স্বর্ণের গহনাগাটি ও লেহেঙ্গার সাথে ম্যাচিং করা হিল জুতা। অসম্ভব সুন্দর লাগছে তাকে এই রূপে দেখতে, যদিও তার মুখটা নেকাবের আড়ালে লুকিয়েইত। ওদের ফটো ক্যাপচার করতে ব্যস্ত ফটোগ্রাফাররা। এমন সময় আশিয়ানের নজর পড়ল ইলিয়ানা ও আশাদের উপর। তাদের দেখে কুটিল হাসি ফুটে ওঠে তার মুখে। ইলিয়ানা মুখ ভার করে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে আশিয়ান অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। ইলিয়ানাকে আরও বেশি করে চালাতে আশিয়ান অদিতার দিকে এগিয়ে গিয়ে মুচকি হেসে এক হাত বাড়িয়ে দিল। অদিতা একবার আশিয়ানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল লজ্জায়। আশেপাশে সবার কথা শুনে অদিতাও হাত বাড়িয়ে আশিয়ানের হাতের উপর হাত রাখল। আশিয়ানের দেখা দেখি তাসকিনও গিয়ে আলেয়ার হাত ধরে এগিয়ে স্টেজে আসতে লাগে। আশিয়ান অদিতাকে নিয়ে স্টেজে আসার পর এনা তাদের এঙ্গেজমেন্ট রিংগুলো একটা বড় রাজকীয় থালাই করে নিয়ে এলো। স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে তাসজিদ ও তাজিম তাদের এঙ্গেজমেন্টের ব্যাপারে অনেক কিছু বলছে সবাইকে লক্ষ্য করে। এনা নীল রঙা মখমলের কাপড় সরিয়ে রিংগুলো বের করলো। প্রথমে উদিতা ও আলেয়াকে ইশারা করা হলো আশিয়ান ও তাসকিনকে রিং পরিয়ে দেওয়ার জন্য। উদিতা কাপা কাপা হাতে রিংটা তুলে নিয়ে আশিয়ানের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। আলেয়াও তাসকিনকে পরিয়ে দিল। এবার আশিয়ান আর তাসকিনের পালা। আশিয়ান ডায়মন্ড রিংটা হাতে নিয়ে একবার উদিতার দিকে তাকালো, তারপর উদিতার হাত টেনে নিয়ে যত্ন সহকারে চিকন অনামিকা আঙ্গুলটিতে পরিয়ে দিল। উদিতার খুবই নার্ভাস লাগছে আশিয়ানের স্পর্শতে। তাসকিন ও আলেয়াকে মুচকি হেসে রিংটা পরিয়ে দিয়ে হাতের পিঠে চুমু খেলো। আলেয়া লজ্জা পেয়ে গেল। আশিয়ান তাদের বিষয়টি লক্ষ্য করে মুচকি হাসি দিয়ে সবার সম্মুখে এবার অদিতার দুগালে হাত রেখে কপালে গভীর একটা চুমু দিল। কেন জানি মন থেকেই চুমু খেলো আশিয়ান তাকে। অদিতার লজ্জায় মনে হচ্ছে এই মুহূর্তে মাটি ফাঁক করে ঢুকে পড়বে। তাসকিন আর আলেয়া অবাক হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আশা আর ইলায়ানা তো জ্বলে পুড়ে শেষ। বাকিরা তুমুল করতালিতে ফেটে পড়ল। তাসজিদ, তাজিম ও তার অন্যান্য কাজিন তো আঙ্গুল মুখে পুরে সিটি বাজাতে লাগলো। রিং পরানো শেষে ওরা দুই কাপল তাদের জন্য নির্দিষ্ট রাজকীয় চেয়ারে গিয়ে বসল। আশিয়ানের হাতের ভাঁজে উদিতার হাত রাখা। আশিয়ানই ধরে রেখেছে। উদিতার সাথে আশিয়ানের সব কাজিন এসে কথা বলছে, ফটো তুলছে। তাদেরকে আশিয়ান মানা করে দিল যে উদিতার ছবি যাতে ওরা এফবিতে কোনো গ্রুপে না ছাড়ে। মিডিয়ার লোকেরা যদিও এসব কথা শোনেনি, তবে উদিতাকে দেখার কোনো চান্স নেই কারো। আশিয়ান ইলিয়ানাকে এক কথায় ইগনোর করে যাচ্ছে সমান তালে। আসাদ ইলিয়ানাকে সাথে নিয়ে তাদের কাছে এলো। আশিয়ানের সাথে আসাদ করমর্দন করলো। আসাদ হেসে হেসে জিজ্ঞেস করলো, কি আশিয়ান, কি খবর তোমার? অবশেষে বিয়ের পিড়িতে বসছো তুমি? ইলিয়ানার মুখ চুন হয়ে গেল এই কথা শুনে। আসাদ ভুঁড়ি নাচিয়ে হেসে টাকলু মাথায় হাত বুলিয়ে বলল, তা অবশ্য ঠিকই বলেছো ভাতিজা। এখনকার দুনিয়ায় ভালো মেয়ে খুবই কমই পাওয়া যায়। এই দেখো না, আমি ওলোকে কত ভাগ্য গুণে পেয়েছি। এত অল্প বয়সী মেয়ে কি আমার মতো লোক পায়? আরে কি যে বলেন আপনি আঙ্কেল, আপনি যে এখনও যথেষ্ট ইয়াংই রয়েছেন। আপনাকে দেখলে এখনও মেয়েরা ফিদা হয়ে যাবে। উদাহরণ তো আপনার সামনেই আছে, আপনার ওয়াইফ ইলিয়ানা মানজার। তাই না আন্টি? ঠিক বলিনি আমি? ইলিয়ানার চেহারা দেখার মতো হয়েছে আশিয়ানের মুখ থেকে আন্টি ডাক শুনে। ইলিয়ানা জবাবে কিছু বলল না, শুধু করুণ দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকালো। ইলিয়ানার এমন তাকানোতে আশিয়ানের কোনো ভাবান্তর ঘটে না, বরং সে উদিতার হাতের উল্টো পিঠে আলতোভাবে চুমু খেয়ে বলল, আমার ভাগ্য অনেক ভালো যে উদিতার মতো কাউকে লাইফ পার্টনার হিসেবে পাচ্ছি আমি। আমি অনেক হ্যাপি। দোয়া করি তোমরা অনেক সুখী হও। তোমাদের বিবাহ পরবর্তী জীবন হাসি খুশিতে ভরপুর থাকুক। আমিন। আসাদ আশিয়ানের হাতে একটা গিফট বক্স দিয়ে ইলিয়ানার হাত ধরে আগের জায়গায় ফিরে এলো।
উদিতা আশিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে সে লোকটা অনেক ভালো। ভালোই এঙ্গেজমেন্ট অনুষ্ঠান সম্পন্ন হলো। খাওয়া দাওয়া সেরে অনুষ্ঠান শেষ হতেই সবাই সবার বাসার দিকে রওনা হলো। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে বিয়ের কার্ড দেওয়া হলো। হাসি মুখেই সবাই বিদায় নিলেন। আশিয়ান উদিতাকে বড় 2 বক্স চকোলেট গিফট করলো। উদিতা গিফট পেয়ে ভীষণ খুশি। এভাবেই ধীরে ধীরে সময় বয়ে যেতে লাগলো। এঙ্গেজমেন্টের পর উদিতার সাথে আশিয়ানের আর কোনো যোগাযোগ হয়নি। তবে তাসকিন আর আলেয়ার দৈনিক ফোন কলেই প্রেমালাপ চলতো। উদিতার সময় নিজের রুমেই কাটে, আর আশিয়ানের বাসায় নিজের রুমে বসে ল্যাপটপের মাধ্যমে অফিসের কাজ করে, আর বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েই সময় কাটে তার। কিছুদিন রিল্যাক্সে থাকতে চায় সে। তারিন আর আশা বিয়ে ভাঙার জন্য নতুন কিছুই করতে পারেনি। ওরা বুঝে গেছে আশিয়ানের বিয়ে আর কোনো মতেই ভাঙতে পারবে না তারা। আশিয়ানকে ওরা এই কয়দিনে আরও ভালো করে চিনে গেছে। এই ছেলেটা বহুত ডেঞ্জারাস, কোনো কিছুই তার চোখ এড়ায় না। অবশেষে মেহেন্দির দিন চলে এলো। যার যার বাসায় অনুষ্ঠান করা হবে। আশিয়ানদের বাসার সামনের খোলা জায়গায় মেহেন্দি ও গায়ে হলুদের স্টেজ করা হয়েছে, আর আলেয়াদের বাসার ছাদের উপর স্টেজ তৈরি করা হয়েছে। এসব অনুষ্ঠানে উদিতা থাকবে না, সে মানা করে দিয়েছে। শুধু আলেয়ার জন্য অনুষ্ঠান করা হবে। উদিতা নিজের রুমেই হলুদ মেখে গোসল করবে এবং মেহেন্দি লাগাবে। উদিতা নিজের রুমে মেহেন্দি রঙা একটা শাড়ি পরে আছে। তাকে অনেক বেশি সুন্দর লাগছে। আশিয়ান পার্লার থেকে 2 জন মহিলাকে পাঠিয়ে দিয়েছে উদিতাকে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য। এনা, কেয়া আর তারিন এসেছিল একবার, সবার সাথে দেখা করে আবার চলে গেছে। এনাও কেয়ার উদিতার সাথে অনেক ছবি তুলেছে। ওরা চলে যাওয়ার পর উদিতা নিচের রুমে বসে বসে মেহেন্দি পরতে লাগে। মহিলা 2 জন ভীষণ সুন্দরভাবে উদিতার হাত দয়ে মেহেদি পরিয়ে দিচ্ছেন। বাকিরা সবাই ছাদের উপরে অনুষ্ঠানে আনন্দ করতে ব্যস্ত। মিসেস আনিতা, ওসামা আর ওষা অবশ্য উদিতার পাশে বসে আছেন। উদিতার 2 হাত পায়ে মেহেন্দি পরানো শেষ হলো। উদিতার হাতে ছোট করে আশিয়ানের নাম লেখা হয়েছে। উদিতা তো লজ্জায় লাল হয়ে গেছে আশিয়ানের নাম দেখে। অপরদিকে আশিয়ান আর তাসকিনেরও মেহেন্দি অনুষ্ঠান চলছে। ভীষণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের নামকরা সিঙ্গার কয়েকজন এসেছেন গান গাওয়ার জন্য। এনা ও কিয়া এবং আশিয়ানের খালাতো ও ফুফাতো বোন 2 জন আশিয়ান ও তাসকিনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। বাকিরা নাচ গান ও হই হুল্লোড়ে ব্যস্ত। সেখান থেকে লাইভ সবকিছু দেখতে পাচ্ছে উদিতা তার ভাইয়ের ফোনে। আশিয়ান, তাসকিন দুজনেই বেশ হাসি খুশি। অবশেষে মেহেন্দির সন্ধ্যা শেষ হলো। আশিয়ান মেহেন্দি ভরা হাত নিয়ে নিজের রুমে চলে এলো। মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর হাত ধুয়ে এসে মাথা ব্যথার ঔষধ খেয়ে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল সে। এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারে না আশিয়ান, তার মাথা ধরে যায়। এদিকে উদিতারও হাত পায়ের মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর হাত পা ধুয়ে অজু করে এসে নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকেই সবার ব্যস্ততা শুরু। আজ গায়ে হলুদ, তাই উদিতার কোনো চাপ নেই। সে দিব্যি নিজের রুমে বসে বসে আশিয়ানের দেওয়া চকোলেট খাচ্ছে। উদিতা যেন আরও বেশি সুন্দরী হয়ে গেছে। একদম চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী যাকে বলে। আসলে লোকে সত্যিই বলে যে বিয়ের ফুল ফুটলে মেয়েরা আগের থেকে অনেক সুন্দরী হয়ে যায়। বিকালে আশিয়ান ও তাসকিনকে হলুদ মাখিয়ে গোসল করানো হয়েছে গার্ডেনে। তাসিম আর তাসজিদ তো ওদেরকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে ফেলেছে। দৌড়াদৌড়িও হলুদ মাখানো শেষে তাদের বিকালের ছোটোখাটো অনুষ্ঠান সম্পন্ন হলো। সন্ধ্যার পর শুরু হলো হলুদের অনুষ্ঠান। আজ আশিয়ান ও তাসকিন মেহেন্দি অনুষ্ঠানের মতো হলুদ রঙা সেম পাঞ্জাবি পাজামা পরল। তাদের মতো তাদের বাকি ভাইরাও সেম ডিজাইনের পাঞ্জাবি পাজামা পরেছে। তাদেরকে দেখতে অনেক ড্যাশিং লাগছে। ড্রেস কোড হলো পাঞ্জাবি হলুদ ও পাজামা সাদা। শুরু হলো নাচ গান। আশিয়ান ও তাসকিনের কাজিনরা সবাই হয় গান নাচছে, নয়তো নাচছে। অবশেষে আশিয়ান ও তার ভাইদের নাচ করার সময় এলো। আশিয়ান, তাসকিন, তাজিম, তাসজিদ, তাহমিদ, তামজিদ তারা 6 ভাই মিলে ইংলিশ গান কল দ্য পুলিশ হুয়েন সি ওয়াইন গানটির সাথে ফাটাফাটি ডান্স করলো। নাচ শেষে তুমুল করতালিতে ফেটে পড়ল জনগণ। অস্থির নাচ নেচেছে ওরা।
আশিয়ানের নাচের স্টেপগুলো দেখে তো মেয়েরা ফিদা হয়ে গেছে। সত্যি অসাধারণ ডান্স করতে পারে আশিয়ান। এনা ডান্সটা ভিডিও করে উষার ফোনের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল। উষার ফোনে আশিয়ানের ডান্স দেখে উদিতা অবাক। লোকটা অনেক সুন্দর করে নাচতে পারে। উদিতা মনে মনে আশিয়ানের প্রশংসায় পঞ্চমুখ। উদিতা আজ হলুদ শাড়ি পরেছিল। আশিয়ানের ছোঁয়ানো হলুদ মাখিয়ে তাকে গোসল করানো হয়েছে। উদিতার মনে অন্যরকম এক অনুভূতির সঞ্চার হয়েছিল, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। উদিতার শাড়ি পরিহিতা ও চুল ছাড়া অবস্থায় বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে। মুখে রয়েছে হালকা মেকআপের ছোঁয়া। অসাধারণ লাগছে তাকে দেখতে। ওষা ফটো তুলে আশিয়ানের ফোনে সেন্ড করে দিল। রাত প্রায় 2টো বাজে। আশিয়ান তখন ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ফোন দেখেনি তখনও, তাই উষার পাঠানো ছবিগুলোও তার চোখে পড়েনি। এখন ফোন চেক করতে গিয়ে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন চোখে পড়ে তার। হোয়াটসঅ্যাপে ঢুকে একটা ফটোতে ক্লিক করতেই তার চক্ষু স্থির হয়ে গেল। উদিতাকে দেখতে এত আকর্ষণীয় লাগছে আশিয়ানের কাছে, তা বলে বোঝানো যাবে না। লম্বা চুল এমনিতেই আশিয়ানের দুর্বলতা। আগে এলিয়ানের কোমর অবধি চুল দেখেই আশিয়ান মুগ্ধ হয়ে যেত, আর এখন উদিতার হাঁটু অবধি চুল দেখে আশিয়ান পুরো থ। মেয়েটাকে দেখলে বোঝাই যায় না যে সে এত অপরূপা। যে হারে নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখে, আশিয়ান তাকিয়ে আছে উদিতার ফটোর দিকে। এই প্রথম কাউকে দেখে এত আকর্ষণ অনুভব করছে আশিয়ান। আশিয়ানের বন্ধু ও কাজিনটা হুইস্কি ওয়াইন এসব খেয়ে খেয়ে আড্ডা দিচ্ছে, তাই তার দিকে তেমন একটা নজর দিল না ওরা। আশিয়ান ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে উদিতার ফটোর দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখজোড়া আটকে আছে তার উদিতার কমলার কোয়ার মতো তুলতুলে রক্ত লাল টসটসা ঠোঁটের দিকে। মনে উল্টোপাল্টা চিন্তা ভাবনার তুফান বইছে তার। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু ওয়াইন খেয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিচের রুমে চলে এলো আশিয়ান। ফোনটা বিছানায় রেখে শুয়ে পড়ল। উদিতার কথা চিন্তা করতে করতে একসময় ঘুমের দেশে পাড়ি জমালো সে। এই মুহূর্তে এলিয়ানের কথা তার মাথা থেকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে সে ভুলে গেছে তার অতীত জীবনের কালো অধ্যায়টাকে। উদিতাকে নিয়ে কল্পনার রাজ্যে বিচরণ করেছে সে। আজ শুক্রবার। আশিয়ান, উদিতা ও তাসকিন আলেয়ার বিয়ে। সকাল থেকেই চৌধুরী হাউসে ভীষণ ব্যস্ততা। আশিয়ান প্রতিদিনকার মতো ব্যায়াম করে শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট সেরে 12টার দিকে জুম্মার নামাজ আদায় করতে গেল। আশিয়ানের দেখা দেখি বাকি ছেলেরাও বাসার কাছে মসজিদটাতে নামাজ পড়তে চলে গেল। অন্যদিকে উদিতা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে বিছানার ওপর মনমরা হয়ে বসে আছে। মিসেস আনিতা এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আজ তার কলিজার টুকরো তাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। মায়ের কান্না দেখে উদিতাও নিজেকে সামলাতে পারল না। ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল সে। চোখ মুখ টকটকে লাল হয়ে ফুলে গেছে তার কান্না করতে করতে। ওসামা ও শাহরিয়ার এসে মিসেস আনিতাকে উদিতার থেকে সরিয়ে নিয়ে গেল। উদিতা মুখ ঢেকে এক নাগাড়ে কান্না করে যাচ্ছে। শাহরিয়ার এসে উদিতাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। উদিতার মাথায় চুমু দিয়ে কান্না থামাতে বলল। নানাভাবে চেষ্টা করে উদিতাকে বহুত কষ্টে শান্ত করল শাহরিয়ার। উদিতার কান্না দেখে ওসামা, উষা, মিসেস লিমা, তানিয়া সবাই কান্না করছে লুকিয়ে। শাহরিয়ারেরও চোখ জোড়া ছলছল করছে। বোনের জন্য তার নিজেরও গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। উদিতাকে নানানভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছে শাহরিয়ার। অবশেষে সফল হলো সে। পার্লার থেকে লোক আসায় শাহরিয়ার চলে গেল বাইরে। মিস্টার আনিসুল মেয়ের সামনে আসার সাহস পাচ্ছেন না। উদিতাকে দূর থেকে এক পলক দেখে চোখ মুছে জুম্মার নামাজ পড়তে চলে গেলেন তিনি। মেয়ের কান্না দেখে তিনি নিজেও এক দফা কান্না করেছেন রুমে ঢুকে। ওনার বড্ড আদরের মেয়ে উদিতা, কান্না করাটাই স্বাভাবিক। পার্লার থেকে বিউটিশিয়ান আসায় উদিতা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে বিয়ের লেহেঙ্গা পরে এলো। অতপর শুরু হলো ব্রাইডাল মেকআপ করা। আলিয়ার রুমে আলিয়াকে সাজানো হচ্ছে। সাজগোজ শেষে পুরোপুরি তৈরি হয়ে সবাই বিয়ের জন্য ঠিক করা কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা দিল। সেন্টারে বরপক্ষের আগেই কনেপক্ষরা সবাই পৌঁছে গেল। বেশ কিছুক্ষণ ফটো সেশন শেষে উদিতা আর আলিয়াকে আলাদা এক গেস্ট রুমে বসানো হলো।
আশিয়ান আর চুম্মার নামাজ শেষে বাসায় এসে রেডি হয়ে গেল। আশিয়ান আজ টকটকে লাল রঙের গর্জিয়াস শেরওয়ানি পরেছে। মাথায় পাগড়ি পরেনি সে, মাথা গরম হয়ে ব্যথা করবে তার জন্য। শেরওয়ানির সাথে সাদা পাজামা ও লাল নাগরাই জুতা পরেছে সে। সারা শরীরে ব্র্যান্ডেড পারফিউমের সুঘ্রাণ, আর হাতে অ্যাপেল ব্র্যান্ডের ওয়াচ। চুলগুলো হার্ড জেল দ্বারা একপাশে সেট করা। হাতে লেটেস্ট মডেলের আইফোন ও ভিভো ফোন, দুইটাই একসাথে ইউজ করে সে। তাসকিনও সেম গেট আপ, কিন্তু কালার চেঞ্জ। যেমন আজ সে খয়েরি রঙের শেরওয়ানি পরেছে। সবাই রেডি হয়ে সেন্টারের উদ্দেশ্যে রওনা দিল। আজ মিসেস ইয়াসমিন ভীষণ খুশি। তিনি আজ তার কলিজার টুকরো ছেলের জন্য বউ আনতে যাচ্ছেন। এর চাইতে খুশির আর কি হতে পারে। প্রায় আধা ঘন্টা পর ওরা সবাই সেন্টারে গিয়ে পৌঁছলো। আশিয়ানের গাড়ি আজ তার ড্রাইভার ড্রাইভ করেছে। সেন্টারে ঢোকার পর আশিয়ান ও তাসকিন গাড়ি থেকে নেমে এলো। ফটোগ্রাফাররা ব্যস্ত হয়ে পড়ল তাদের ফটো তুলতে। বেশ অনেকক্ষণ ফটো সেশন শেষে ওরা কোনো রকম বাধা ছাড়াই সেন্টারের সদর দরজা দিয়ে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই সেদিনের মতো আজও তাদের উপর পার্টি স্প্রে ও ফুলের পাপড়ির বর্ষণ শুরু হলো। ওদের বাকি ছেলে কাজিনো ভাইরা তাদের পিছে পিছে ভাব নিয়ে আসছে। সুন্দরী সুন্দরী মেয়েদের দেখে পটানোর ধান্দায় একটু ভাব নিচ্ছে আর কি। আশিয়ান ও তাসকিন গিয়ে রাজকীয় দুই সোফায় বসলো। তাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তুলছে ফটোগ্রাফাররা। ওদের আত্মীয় স্বজনরাও এসে তাদের দুজনের সাথে ফটো তুলছে। কাজিনরা সবাই তাদের দুজনকে ঘিরে গ্রুপ ফটো তুলছে। কনে পক্ষের মেয়েরা বারবার গিয়ে অকারণে ছেলেদের সামনে হাসাহাসি করছে। ছেলেদেরকে ইমপ্রেসড করার চেষ্টা মাত্র। ছেলেরাও সেই লেভেলের ফাজিল। তারাও মেয়েদের সাথে সমান তালে ফ্ল্যাট করছে। বেশ কিছুক্ষণ পর উদিতা ও আলেয়াকে স্টেজে নিয়ে আসা হলো। উদিতাকে দেখতে পেয়ে আশিয়ান দাঁড়িয়ে পড়ে। আশিয়ানের দেখা দেখি তাসকিনও বসা থেকে উঠে দাঁড়ালো। উদিতার পরনে সেই টকটকে লাল কালারের লেহেঙ্গা, সাথে লাল হিজাব ও লাল বড় মেকআপ পরেছে সে। মাথায় বড় ও অনেক সুন্দর স্বর্ণের চ্যাপ্টা টায়রা, হাতে মোটা মোটা স্বর্ণের বালা ও আঙ্গুলে আংটি, গলায় ডায়মন্ডের নেকলেস ও স্বর্ণের হার, সাথে কিছুটা গর্জিয়াস মেকআপ। সবকিছু মিলিয়ে তাকে অপরূপ লাগছে দেখতে। আলেয়া তাসকিনের সাথে ম্যাচ করে খয়েরি রঙের সাদা স্টোনের কারুকাজ করা লেহেঙ্গা পরেছে। চুলগুলো কার্ল করে একপাশে ছেড়ে রাখা, গহনা কাটিতে ভরপুর সারা শরীর তার, আর অতিরিক্ত মেকআপ করার ফলে অনেক সুন্দর লাগছে তাকে। যদিও তার আসল ফেসটা বোঝার কুদরতে নেই। সাথে আছে পায়ে হাই পেন্সিল শুজ। এত স্টাইলিশভাবে সেজেছে সে যে তা বলার মতো নয়। উদিতা কাছে আসায় আশিয়ান তার হাত বাড়িয়ে দিল উদিতার দিকে। উদিতা আশিয়ানের হাত ধরে স্টেজে উঠে এলো। আলেয়াও তাসকিনের হাত ধরে স্টেজে উঠল। আশিয়ান ফটোগ্রাফারের কথা অনুযায়ী উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো। সুন্দরভাবে পোজ নিয়ে দাঁড়াতেই ফটো তুলতে শুরু করলো ক্যামেরাম্যান। ভিন্ন ভিন্ন স্টাইলে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তোলা হলো। ওদের সাথে একে একে সবাই এসে ফটো তুলতে লাগলো। এত এত আলোর ঝলকানিতে উদিতার চোখে আধার দেখছে। আশিয়ান এখনও উদিতার কোমর জড়িয়ে ধরে বসে আছে। উদিতা তো লজ্জায় কিছু বলতেও পারছে না। উদিতাকে সাথে নিয়ে আশিয়ান বিশাল বড় ওয়েডিং কেক কাটলো। তারপর আশিয়ান উদিতাকে হালকাভাবে নেকআপটা একটু উপরে তুলে এক টুকরো কেক খাইয়ে সাথে সাথে নেকআপ নামিয়ে দিল। উদিতাও আশিয়ানকে লজ্জায় নত হয়ে কেক খাইয়ে দিল। আত্মীয় স্বজন সবাইকে এক পিস করে কেক খাইয়ে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেবকে সাথে নিয়ে মিস্টার মোর্শেদ, মিস্টার এনামুল, মিস্টার আনিসুল, মিস্টার গোলজার সহ আরও অনেক মুরব্বীরা এগিয়ে এলো তাদের দিকে। এবার বিয়ে পড়ানো হবে। উদিতা একটু নড়েচড়ে বসল। ওনারা এগিয়ে এসে প্রথমে আলেয়া আর তাসকিনের বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী সাহেব আলেয়াকে জিজ্ঞেস করলেন যে দেনমোহর হিসেবে সে কী চায়। একটু চুপ থেকে আলেয়া চিন্তা ভাবনা করে লজ্জায় নিচু মুখ হয়ে জবাব দিল তাকে দেনমোহর হিসেবে নগদ 50 লক্ষ টাকা দিতে হবে। তাসকিন রাজি হয়ে গেল। অতঃপর 3 কবুল বলে রেজিস্টার পেপারে সাইন করে তাদের বিয়ে সম্পন্ন হলো। এবার আশিয়ান ও উদিতার বিয়ে পড়ানোর পালা।
কাজী সাহেব উদিতাকে জিজ্ঞেস করলেন সে দেনমোহরানা হিসেবে আশিয়ানের কাছে কি চায়। উদিতা একবার তার বাবা ও ভাইয়ের দিকে তাকিয়ে আস্তে কণ্ঠে জবাব দিল যে আশিয়ানের সামর্থ্য অনুযায়ী আশিয়ান যাই মোহরানা হিসেবে দিবে সে তাতেই খুশি। মেয়ের জবাব শুনে মিস্টার আনিসুলের মনটা ভরে গেল। অবশেষে তার দেওয়া শিক্ষা সার্থক হয়েছে। ওনার ছেলে মেয়েরা ওনার মান রেখেছে। আশিয়ান উদিতার কথা শুনে চারপরনায় বিস্মিত হলো। সে ভাবেওনি উদিতার উত্তর এমন হবে। আশিয়ান মনে করেছিল আলিয়ার মতো উদিতাও সেম কথাই বলবে, কিন্তু এটা সে মোটেও আশা করেনি। আশিয়ান গলা খাকারি দিয়ে উদিতাকে বাঁচিয়ে দেখার জন্য বলল, আমি যদি এখন তোমাকে 10,000 টাকা দেনমোহর হিসেবে দিই তাহলে কি তুমি রাজি হবে? উদিতা নিকাবের আড়ালে স্মিত হেসে শান্ত কণ্ঠে বলে উঠল, মনে রাখবেন, আমি আপনাকে কিন্তু টাকার জন্য বিয়ে করছি না। আপনি আমাকে যদি দেনমোহর না দেন তাতেও আমার কিচ্ছু আসে যায় না। আর দেনমোহর হিসেবে 10,000 টাকা কিন্তু মন্দ নয়। আপনি আমাকে খুশি হয়ে যা দেবেন তাতেই আমি খুশি। দেনমোহর হিসেবে বেশি টাকা তারাই চায় যারা সন্দেহ করে যে তাদের স্বামী তাদের যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে। নিজের সুন্দর ভবিষ্যতের জন্য তারা এমনটা করে। কিন্তু আমি মনে করি আমার আল্লাহ আমার জন্য ভালো কিছুই নির্ধারণ করে রেখেছেন। আর বিয়েতে বেশি টাকা দিনমোহর নির্ধারণ করা একটা ট্রেডিশন হয়ে গেছে, যা মোটেও ঠিক নয়। আমাদের উচিত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন অনুসরণ করা। তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যা দেবেন এতেই আমি সন্তুষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। আশিয়ান এক দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে কাজীকে বলল দেনমোহর হিসেবে 1 কোটি টাকা ও একটি ডুপ্লেক্স বাসা লিখতে। উদিতা অবাক হয়ে গেছে আশিয়ানের কথা শুনে। উদিতা কিছু বলতে গেলে আশিয়ান তাকে থামিয়ে দিল। কিছু বলার সুযোগ দিল না সে উদিতাকে। আশেপাশের সবাই হতবাক আশিয়ানের কথা শুনে। কাজী সেই অনুযায়ী তাদের দুজনের বিয়ে পড়াতে লাগলেন। প্রথমে উদিতাকে কবুল বলার কথা বলা হলো। উদিতা একটু নীরব থেকে শাহরিয়ারের দিকে একবার তাকালো। শাহরিয়ার উদিতাকে আশ্বস্ত করে ইশারায় কবুল বলতে বলল। উদিতা একবার তার বাবা মা ও বোনের দিকে তাকিয়ে আস্তে ধীরে 3 কবুল বলে সাইন করে ফেলল। আশিয়ানকে কবুল বলতে বললে আশিয়ান একবার মিসেস ইয়াসমিন ও একবার ইলিয়ানার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে 3 কবুল বলে রেজিস্টার পেপারে সাইন করে দিল। ব্যাস, উদিতা ও আশিয়ানের বিয়ে সম্পন্ন হয়ে গেল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলেন খুশিতে। সবাইকে মিষ্টি মুখ করানো হলো এবং খেজুর খেতে দেওয়া হলো। বিয়ে পড়ানো শেষে সবাই খেতে বসলো। আশিয়ান ও উদিতার খাওয়ার জন্য আলাদা রুমে নিয়ে যাওয়া হলো। আশিয়ানের খেতে ইচ্ছে করছে না, তারপরও মায়ের চোরাচুরিতে খেতে হচ্ছে। আশিয়ান আর উদিতার জন্য আলাদা করে খাবার দিয়ে আসা হলো। আশিয়ান নিচু হাতে খাচ্ছে আর উদিতাকে মিসেস আনিতা মুখ তুলে খাবার খাইয়ে দিচ্ছেন। সবার খাওয়া দাওয়া শেষে লাস্ট টাইমে আরও কিছুক্ষণ ফটো সেশন করে সন্ধ্যার দিকে বাসায় যাওয়ার প্রস্তুতি নিল সবাই। মিসেস আনিতা মেয়েকে জড়িয়ে ধরে একাধারে কান্না করছেন। কোনো মতেই তাকে থামানো যাচ্ছে না। কনেপক্ষের প্রায় সবার চোখে পানি। এরকম হৃদয় বিদারক মুহূর্তে যে কারো চোখে পানি আসতে বাধ্য। আপনজন ও বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়ি অর্থাৎ অচেনা একটা জায়গায় যেতে কী যে কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারবেন। প্রত্যেকটা মেয়ের জন্য এই সময়টা খুবই কষ্টের। উদিতা তার ভাইকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। শাহরিয়ার তাকে একটুও শান্ত করতে পারছে না। শাহরিয়ারের চোখ থেকেও ক্রমাগত পানি পড়ছে। আদরের মনটা আজ চোখের সামনে থেকে দূরে চলে যাবে। চাইলেও আর যখন তখন দেখতে পারবে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে। শাহরিয়ারকে ছেড়ে একে একে সবাইকে জড়িয়ে ধরে অবশেষে নিজের বাবার কাছে এসে চাপটে ধরে হাউমাউ করে কান্না করে উঠল উদিতা। উদিতার কান্না দেখে মিস্টার আনিসুলও কেঁদে ফেললেন। ওনার কলিজা মনে হচ্ছে কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে আজ? আশিয়ান এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল সব। সে এগিয়ে এসে মিস্টার আনিসুলকে সান্ত্বনা দিতে লাগলো। মিস্টার আনিসুল একদিকে মেয়েকে জড়িয়ে ধরে আর একদিকে আশিয়ানকে জড়িয়ে ধরলেন। ক্রন্দনরত কণ্ঠে বললেন, আমার মেয়েটা অনেক ক্ষেত্রে বোকাশোকা বাবা। ওকে আমি বাইরের জগৎ সম্পর্কে বেশি কিছু জানতে দেইনি কখনো।
সব ধরনের কলুষতা থেকে ওকে আমি বাঁচিয়ে রেখেছি। অনেক আদরের মেয়ে আমার। তুমি ওকে দেখে রেখো বাবা। আমি একমাত্র তোমার উপর ভরসা করে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার মেয়েটাকে কখনো কষ্ট পেতে দিও না। আগলে রেখো তাকে। ভুল করলে বুঝিয়ে দিও। তোমার কাছে আমার অনুরোধ। আশিয়ান বিনীত কণ্ঠে বলল। এমন করে বলবেন না বাবা। আমি উদিরাকে সব সময় দেখে শুনে রাখবো। ওকে কোনো কষ্ট পেতে দিব না। আপনি চিন্তা করবেন না প্লিজ। আমি আছি ওর সাথে। মিস্টার আনিসুল আশিয়ানের হাতের উপর উদিতার হাত রাখলেন। আশিয়ান শক্ত করে উদিতার হাত ধরল। উদিতার পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে উদিতাকে জোর করে গাড়িতে তুলল সে। উদিতা তার বাবা ও ভাইয়ের দিকে হাত বাড়িয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল সে তাদেরকে ছেড়ে যাবে না, সে তাদেরকে ছেড়ে থাকতে পারবে না। এসব বলে কান্না করতে লাগলো সমান তালে। আলিয়া দুফোঁটা চোখের পানি ফেলেই শেষ। আর বেশি কান্নাকাটি করেনি সে। তার মেকআপ যদি এখন নষ্ট হয়ে যায় তাহলে প্ল্যান অনুযায়ী বাসর ঘরে ফটোগ্রাফি করতে পারবে না সে। তাই সে আর কান্না করেনি। এদিকে তারই পরিবারের লোকজন মরা কান্না জুড়ে দিয়েছে তার জন্য। আলিয়ার ভীষণ বিরক্ত লাগছে এসব। কখন যে ও বাড়িতে যাবে সেই চিন্তায় ব্যস্ত সে। অবশেষে সবাই গাড়িতে উঠল চৌধুরী হাউসে যাবার জন্য। অতিথিরা সবাই বিদায় নিয়ে চলে গেলেন। আশিয়ানের গাড়ির পিছনের সিটে আশিয়ান উদিতাকে নিয়ে বসেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। উদিতা কান্না করতে করতে একসময় সেন্সলেস হয়ে আশিয়ানের বুকে লুটিয়ে পড়ল। আশিয়ান উদিতাকে নিজের আরও কাছে টেনে এনে উদিতার মেকআপ তুলে ফেলে। ঘেমে নিয়ে লাল হয়ে গেছে ফর্সা মুখটা। আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে উদিতার দিকে। এ দেখার যেন শেষ নেই। আধা ঘন্টা পর চৌধুরী হাউসের গেট দিয়ে গাড়ি ভেতরে ঢুকলো। গাড়ি থামতেই আশিয়ান উদিতাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। উদিতা সেন্সলেস হয়ে গেছে দেখে কেয়া আশিয়ানকে বলল উদিতাকে নিচের রুমে নিয়ে যেতে। আশিয়ান মাথা দুলিয়ে সম্মতি দিয়ে দ্রুত উদিতাকে নিয়ে বাসার ভিতর প্রবেশ করলো। অতপর সিঁড়ি বেয়ে সোজা নিচের রুমে চলে গেল সে। রুমে ঢুকেই উদিতাকে বিছানায় শুইয়ে দিল। এনা আর কেয়া রুমে নক করে প্রবেশ করতেই আশিয়ান তাদের উপর উদিতার দায়িত্ব দিয়ে নিচে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিতে। অনেক কসরত করে মুখের উপর পানি ছিটে দিয়ে উদিতার জ্ঞান ফেরানো হলো। আশিয়ান ততক্ষণে ফ্রেশ হয়ে চলে এসেছে। উদিতার চোখ পিটপিট করে চারপাশে তাকালো। অচেনা পরিবেশ দেখে লাফ মেরে উঠে বসলো। খেয়াল করলো তার সামনে এনা আর কেয়া বসে আছে এবং উদিতার হিজাব ও নেকাব খুলে দিয়েছে কেয়া। আশিয়ান উদিতার দায়িত্ব এনা ও কেয়ার উপর ছেড়ে দিয়ে সে রুম থেকে প্রস্থান নিল। কেয়া উদিতার সাথে নরম কণ্ঠে কথা বলছে, এনাও কথা বলছে তার সাথে। মূলত তারা উদিতাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে। উদিতা তার পরিবারের সাথে কথা বলতে চায় জানালে কেয়া তার ফোন দিয়ে উষার নাম্বারে কল লাগিয়ে উদিতার কাছে দিল। উষা কল রিসিভ করতেই উদিতা তার সাথে কথা বলতে লাগলো। একে একে পরিবারের সবার সাথে কথা বলল সে। শাহরিয়ার বোনকে নানাভাবে মোটিভেট করলো। উদিতাও বর্তমানে শান্ত হয়ে আছে। পরিবারের সবার সাথে কথা বলে নিজেকে এখন অনেক হালকা মনে হচ্ছে তার। এমন সময় রুমে মিসেস ইয়াসমিন ও আশিয়ানের মেয়ে কাজিন কয়েকজন রুমে প্রবেশ করলো। তারা এসেই উদিতার সাথে গল্প জুড়ে দিয়েছে। মিসেস ইয়াসমিন এসে উদিতার মাথায় হাত বুলিয়ে বেশ কয়েকটা উপদেশমূলক কথা বলে রুম থেকে চলে গেলেন। উদিতা অনেকটা ইজি হয়ে গেছে তাদের সবার সাথে আলাপ করতে গিয়ে। এখন আর তেমন একটা সংকোচ লাগছে না তার। বেশ কিছুক্ষণ গল্প করার পর মিসেস তারানা আশিয়ানের রুমে আসার আগে একজন সার্ভেন্টকে বলে আসলেন উদিতার জন্য রাতের খাবার নিয়ে আসতে। সার্ভেন্ট ওনার পিছু পিছু খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। মিসেস তারানা উদিতাকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। উদিতা তাদের সবার আদর ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গেছে। ওরা এত ভালো কেন? কত আন্তরিকভাবে আমার সাথে কথা বলছেন, যেন আমি তাদের কত কালের চেনা। মনে মনে ভাবছে উদিতা।
অদিতাকে কেয়া বেশ কিছু কথা বলল আশিয়ানের ব্যাপারে। আশিয়ানের রাগ জেদ সম্পর্কে সব বলল। আশিয়ান কি পছন্দ করে বা কি অপছন্দ করে সব বুঝিয়ে দিল তাকে কেয়া। কেয়াকে মাঝে মধ্যে কথার যোগান দিল এলা। অদিতা মনোযোগ দিতে তাদের সব কথা শুনল। অদিতাকে একদম টিপটপ ভাবে রেডি করে ওরা সবাই চলে গেল রুমের বাইরে। বাইরে তুমুল বেগে সবাই আড্ডা দিচ্ছে। সেখানের হৈহট্টগোল রুমের ভিতর এসে কানে বাজছে উদিতার। বিয়ের ভারী লেহেঙ্গা পরে বিছানার ওপর গুটিসুটি মেরে বসে আছে উদিতা। এনা ও কিয়া বলে গেছে আশিয়ানের জন্য অপেক্ষা করতে। উদিতা চারপাশে চোখ বুলিয়ে সারা রুম পর্যবেক্ষণ করছে। রুমটা বিশাল বড়। যেখান দিয়ে বারান্দায় যেতে হয় সেখানটায় সারা দেওয়াল জুড়ে থাই গ্লাস লাগানো। তার দুপাশে বিশাল বড় আর লম্বা দুইটা পর্দা ঝুলছে। বাথরুমের সাদা রঙের দরজাটা পর্যন্ত অনেক আকর্ষণীয় আর ডিজাইনকৃত। ছাদের উপর বিশাল বড় এক ঝাড়বাতি সারা রুমে তার সাদা ও সোনালি রঙা দুতি ছড়াচ্ছে। সারা রুম জুড়ে ধূসর কালো আর সাদা কালারের ছড়াছড়ি। এমনকি সব আসবাবপত্র থেকে শুরু করে রুমের দেওয়াল, বিছানার চাদর, কাঁথা, বেড, কোলবালিশের কভার সবকিছুতেই সাদা, কালো আর ধূসর এই তিন রঙের বিশেষত্ব। মনে হয় এই রঙগুলো রুমের মালিকের অনেক প্রিয় রং, ভাবছে সে। রুমের প্রত্যেকটা আসবাবপত্রই সেই লেভেলের সুন্দর ও দামি দামি। বিছানাটা এত বড় যে এই বিছানায় অনায়াসে ৬-৭ জনের জায়গা হয়ে যাবে। আর বিছানার গদিও ভীষণ নরম। বসলে মনে হয় যেন মাখনের মতো গদির ভেতর তলিয়ে গেল। রুমের একটা দেওয়াল সারাটা জুড়ে ধূসর রঙা বুকশেলফ রাখা। সেখানে হরেক রকমের বই সাজিয়ে রাখা হয়েছে। বিছানার সামনাসামনি যে দেওয়াল সেটাতে আশিয়ানের হাস্য উজ্জ্বল একটা ছবি বড় ফ্রেমে বাঁধাই করে রাখা। তাকালেই সবার আগে আশিয়ানের ছবিটা চোখে পড়ে। রুচিসম্মত অনেকগুলো অ্যান্টিক ও দামি শোপিস যেখানেই ফাঁকা পাওয়া গিয়েছে সেখানেই রাখা হয়েছে। রুমের চারপাশে এসি লাগানো আছে। দুই কোণায় বড় দুইটা টেবিল ফ্যানও দেখা যাচ্ছে। বিশাল বড় ড্রেসিং টেবিল সারাটা জুড়ে অনেকগুলো ব্র্যান্ডেড পারফিউমের বোতল আর প্রায় ১০০ খানেকের মতো ব্র্যান্ডেড ওয়াচ সাজিয়ে রাখা হয়েছে। সাথে আছে বিভিন্ন ধরনের সানগ্লাস ও হেয়ার জেলের সমাহার। বডি লোশন, ফেস ক্রিম, গ্লিসারিন, অলিভ অয়েল, হেয়ার অয়েল, কি যে নেই সেটা বোঝাই দুষ্কর। অদিতা তো কখনোই এসব তেমন একটা ব্যবহার করে না, যার কারণে তার নিজের ড্রেসিং টেবিল সবসময় ফাঁকাই পড়ে থাকে। আশিয়ানের রুম অনেক সুন্দর করে সাজানো গোছানো আর ভীষণ পরিপাটি করে রাখা। একটা ছেলের রুম এত সুন্দর হতে পারে তা ধারণাতীত মনে হচ্ছে উদিতার কাছে। আশিয়ানের রুচির সম্পর্কে অলরেডি একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হয়ে গেছে তার। মানুষটা যে খুবই ব্যক্তিত্ব সম্পন্নতা বুঝতে আর কোনো অসুবিধে হচ্ছে না উদিতার। বসে বসে চিন্তা করতে করতে ভীষণ বোর হয়ে গেল উদিতা। সারা শরীরে চুলকানি শুরু হয়ে গেছে তার। এতক্ষণ লাগে কারো রুমে আসতে ভাবতে পারছে না সে। এত কেয়ারলেস কেন লোকটা? তার সদ্য বিবাহিত বউটা যে তার অপেক্ষায় সেই কখন থেকে বসে আছে তার সম্পর্কে কি কোনো ধারণাই নেই তার? আজব তো, 11:30 বেজে গেছে, এখনও এশার নামাজটাও পড়তে পারেনি সে। সেই রাত 9টা থেকে টানা অপেক্ষা করছে বসে বসে। এরকম চুপচাপ বসে থাকার অভ্যেস কোনো কালেই ছিল না তার। শুধুমাত্র নতুন বউ দেখে নয়তো কখনোই রুম থেকে বেরিয়ে যেত আর নয়তো ঘুমিয়ে পড়তো সে। উফ, অসহ্য লাগে। আরও 5 মিনিট অপেক্ষা করার পরও যখন আশিয়ান এলো না তখন উদিতা বিছানা ছেড়ে বসা থেকে উঠে সাদা রঙের আলমারিটার কাছে গেল। কেয়া বলে গেছে আলমারিতে উদিতা তার প্রয়োজনীয় সব কিছু পাবে। আলমারির এক পাট খুলে উদিতা অনেকগুলো প্যাকেট করা কাপড় আর শাড়ির মধ্য থেকে বেছে বেছে একটা প্যাকেট হাতে নিল। প্যাকেটটির মধ্যে নীল রঙের লং কামিজ, ঘেরওয়ালা প্লাজো আর বড় একটা ওড়না ছিল। সাথে ম্যাচিং আন্ডার গার্মেন্টসও ছিল। উদিতা সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। যাবার আগে গয়নাকাটি সব খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে গেছে। হিজাব বাঁধার ফলে চুল নিয়ে কোনো প্যারাই পড়তে হয়নি উদিতার। আলেয়ার জন্য মনে মনে আফসোস হচ্ছে তার। বেচারি কী বা এখন বসে বসে চুলের চট ছাড়াচ্ছে, ভাবতেই হাসি পেয়ে গেল তার। মেকআপ সব মিটিয়ে হাত মুখ ও পা ভালো করে ধুয়ে ভারী লেহেঙ্গা পাল্টে নর্মাল কাপড়গুলো পরে নিল উদিতা। তারপর অজু করে বের হলো সে।
কাবার্ড থেকে একটা জায়নামাজ নিয়ে সেটা রুমের এক কোণায় বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো সে। প্রায় মিনিট 15 পর নামাজ শেষে বিছানায় গিয়ে বসলো উদিতা। আরও 5 মিনিট অপেক্ষা করার পর আশিয়ানের আশা ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল সে। ওড়না খুলে বালিশের মাঝখানে রাখলো। তারপর চুল ছেড়ে দিয়ে বিয়ের ঘটনা স্মৃতিচারণ করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো সে। উদিতা ঘুমিয়ে যাওয়ার প্রায় 20 মিনিট পর আশিয়ানের আগমন ঘটল রুমে। বাসায় আসার পরপরই সে শেরওয়ানি খুলে বাসায় পরার গেঞ্জি আর 4 কোয়ার্টার্স ট্রাউজার পরে নিয়েছিল। এত সময় বন্ধুদের সাথে ছাদে বসে মদ খেয়ে খেয়ে আড্ডা দিচ্ছিল। তাসকিন অনেক আগেই চলে গেছে আলিয়ার কাছে, আর আশিয়ান ইচ্ছে করে দেরি করছিল। রুমে আসার ইচ্ছে ছিল না তার, এলেই যে উদিতাকে নিজের কাছে পেতে মন চাইবে। কিন্তু তার বন্ধুরা জোর জবরদস্তি করে রুমে পাঠিয়ে দিয়েছে তাকে। বাধ্য হয়ে আসতে হয়েছে রুমে। আজ মদ একটু বেশি গেলা হয়ে গিয়েছে। 1 বোতল খেলে অবশ্য তার উপর কোনো এফেক্ট পড়ে না, কিন্তু আজ 2 বোতল খাওয়ার ফলে মাথাটা কেমন জানি চটকার মতো ঘুরছে। হালকা নেশা নেশা লাগছে। এই মুহূর্তে তার একটা কঠিন ও অদ্ভুত ইচ্ছে পূরণ করার কথা মনে আসছে, যা এর আগে কখনো তার মনে আসেনি। তার ইচ্ছে করছে উদিতাকে ধরে কষিয়ে একখানা চুমু খেতে। এসব আবোল তাবোল ভাবতে ভাবতে রুমের ভিতরে প্রবেশ করলো সে। এলোমেলো ভাবে পা ফেলে বিছানার কাছে গিয়েই এক প্রকার থমকে দাঁড়িয়ে পড়ল। দুচোখ একবার ভালো করে ডলল। না, সত্যি সত্যি একটা অপরূপ সুন্দরী মেয়ে বিছানার ওপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আশিয়ান কনফিউজড হয়ে গেছে, ও কি সত্যিই মেয়ে নাকি কোনো রাজ্যের পরী। ঘোর লেগে গেল আশিয়ানের চোখে। পলকহীনভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ তার চোখ গেল মেয়েটার উন্মুক্ত ফর্সা পেট ও হাঁটুর দিকে। উদিতা ঘুমিয়ে গেলে ওর কাপড় চোপড়ে ঠিক থাকে না। বেঘরে ঘুমায় তখন সে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে আশিয়ান উদিতার দিকে। কোনো দিক বিবেচনা না করেই সে উদিতার পাশে বসে তার উন্মুক্ত ফর্সা হাঁটুতে হাত বুলাতে লাগলো। এক অন্যরকম নেশা কাজ করছে তার মাঝে। হাত বুলাতে বুলাতে ঠোঁটজোড়া ছুঁয়ে দিল ওর হাঁটুর ভাঁজে। ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠল উদিতা। সেখানে বেশ কয়েকবার চুমু দিয়ে উদিতার পেটের উপর নিজের মুখটা নিয়ে আসলো আশিয়ান। হাত দিয়ে উদিতার পেট থেকে বাকি কাপড় সরিয়ে একদম উন্মুক্ত করে ফেলল সে। সারাদিনের ক্লান্তি এসে ভর করায় উদিতা এখন মরার মতো ঘুমোচ্ছে। তাকে যে কেউ এমনতর স্পর্শ করছে তা সে বুঝতেই পারছে না। আশিয়ান মোহিত হয়ে উদিতার ধবধবে ফর্সা পেটের দিকে তাকিয়ে আছে। কোনো দিকে আর চিন্তা না করেই নরম তুলতুলে পেটের মধ্যে তার মুখটা ডুবিয়ে দিল। এবার একটু জোরেই উদিতা কেঁপে উঠল। আশিয়ানের নিঃশ্বাস ঘন হয়ে গেল। এই মুহূর্তে তার মনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ইচ্ছের উদয় হচ্ছে। ছোট ছোট চুমুতে ভরিয়ে ফেলেছে সে উদিতার পেট। মাঝে মধ্যে আলতোভাবে কামড়ও দিচ্ছে। এমন করাই উদিতার ঘুম কিছুটা হালকা হয়ে গেল। তবে বেশ কিছুক্ষণ নড়াচড়া করে আবার ঘুমের অতলে হারিয়ে গেল সে। উদিতার নড়াচড়ার ফলে আশিয়ানের আদর করায় কিছুটা ব্যাঘাত ঘটল। বিরক্তিতে চোখ কুঁচকে গেল তার। পেট থেকে মুখ সরিয়ে এবার উদিতার মুখের দিকে এগিয়ে গেল সে। ফর্সা গোলগাল মুখখানা ঝাড়বাতির আলোয় এক অন্যরকম নূরের মতো ঝলকাচ্ছে। দুটি বিচ্ছুরিত হচ্ছে যেন তার গা থেকে। ফুলের ঘ্রাণ আর উদিতার শরীরের ঘ্রাণ সব মিলে এক অদ্ভুত সুন্দর স্মেল আশিয়ানের নাকে এসে বারবার ধাক্কা খাচ্ছে। পাগল হয়ে যাচ্ছে যেন আশিয়ান। জীবনের প্রথম কোনো মেয়ের এতটা কাছে সে। এক অন্যরকম শিহরণ খেলে যাচ্ছে তার শরীরের প্রত্যেকটা শিরায় শিরায়। ইলিয়ানার গালে আর কপালে চুমু খেয়েছে আশিয়ান, আর অবাঞ্ছিতভাবে একবার লিপ কিস করেছিল। এই শেষ, আর কিচ্ছু হয়নি কখনো তাদের মাঝে। আশিয়ান যেমন এসব লুতুপুতু পছন্দ করতো না, ইলিয়ানাও তার মতো সেইম। ইলিয়ানা কখনোই এত লুতু টাইপের ছিল না। শুধু একটাই দোষ তার, তা হলো সে প্রচণ্ড রকমের লোভী, নয়তো অন্য কোনো দোষ ছিল না তার মাঝে। আশিয়ান এক ধ্যানে তাকিয়ে আছে উদিতার রক্তলাল টসটসা ঠোঁটজোড়ার পানে। আঙ্গুল দিয়ে আলতো করে স্লাইড করতে লাগলো সে উদিতার অধরষ্ঠের উপর। তুলতুলে কমলার কোয়ার মতো নরম ঠোঁট দুটি তাকে খুব আকর্ষণ করছে। এবার সে উদিতার ওপর নিচের ভর ছেড়ে দিয়ে ওর ঠোঁটে নিচের ঠোঁটজোড়া পুরোপুরিভাবে মিশিয়ে ফেলল।
মিনিট দুয়েক যাওয়ার পর উদিতার মনে হলো সে শ্বাস নিতে পারছে না। এর কারণ বুঝতে পারল না সে। মনে হচ্ছে যেন তার শরীর পুরো অসাড় হয়ে গেছে। ঠাস করে চোখ খুলে ফেলল সে, কারণ নাকের সাথে নিচের নাক একদম মিশে যেতে দেখে একদম ভড়কে গেল উদিতা। লাফ দিয়ে উঠতে চাইল কিন্তু পারল না। আশিয়ান দুহাত দিয়ে একদম চাপটে ধরে রেখেছে তাকে। সে নিজে থেকে না ছাড়লে জীবনেও ছাড়া পাবে না উদিতা। তারপরও বৃথা চেষ্টা করতে লাগলো সে অনবরত। আশিয়ান তো উদিতাতে মত্ত, তার এখন অন্য কোনো দিকে মোটেও খেয়াল নেই। বেশ কিছুক্ষণ পর উদিতা যখন কান্না করে দিবে ঠিক তখনই আশিয়ান ছাড়ল তাকে। উদিতা আশিয়ানের চেহারা দেখে কিছুটা শান্ত হয়ে গেল। তারপরও মনে অজানা ভয়ের কারণে ঠকঠক করে কাঁপছে সে রীতিমতো। জীবনের প্রথম কোনো পুরুষ তাকে এভাবে স্পর্শ করলো, তাও ওই পুরুষটা তার স্বামী। আশিয়ানের মুখ থেকে কেমন একটা বিশ্রী গন্ধ আসছে। উদিতা বুঝতে পারল না এটা কিসের গন্ধ। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমার উপর শুয়ে আছেন কেন? আশিয়ান উদিতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কোনো জবাব না দিয়ে আঙ্গুল দ্বারা উদিতার ঠোঁট আলতোভাবে মুছে দিতে লাগলো সে। আশিয়ান নিজের মুখ আরেকটু কাছে আনতেই ওই বিশ্রী গন্ধটা প্রকটভাবে উদিতার নাকে এসে ধাক্কা মারল। আবারও জিজ্ঞেস করলো, আপনি জবাব দিচ্ছেন না কেন? আর আপনার মুখে ওটা কিসের গন্ধ করছে? আশিয়ান এবারও কোনো জবাব না দিয়ে শুধু উদিতার ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে মুখ দিয়ে শব্দ করে ফিসফিসিয়ে বলল, কোনো কথা না। আশিয়ানের মুখের ওই দুর্গন্ধের কারণে উদিতার গা গোলাচ্ছে। কিছু বলতে নিবে তখন আবারও আশিয়ান তার ঠোঁটে নিচের ঠোঁটজোড়া ডুবিয়ে দিয়ে আঁকড়ে ধরে ঘন ঘন চুমু খেতে লাগলো। উদিতার শরীরের সকল লোম দাঁড়িয়ে গেছে এমন স্পর্শে। আশিয়ানকে বাধা দিতে গিয়ে মনে পড়ল কেয়ার বলা কথাগুলো। কেয়া বলেছে আশিয়ান অনেক রাগী একটা ছেলে, তার কাজে কেউ বাধা দিলে সে ভীষণ রেগে যায়। আর আশিয়ান যদি তার সাথে কিছু করতে চায় তাহলে তাকে যেন বাধা না দেয় উদিতা, কারণ স্ত্রীকে স্পর্শ করার হক স্বামীর আছে। তবে উদিতা এ বিষয়ে পুরোপুরি অজ্ঞ, তাকে এ বিষয়ে কেউ কিছু তেমন একটা ভেঙে বুঝিয়েও বলেনি, আর বললেও সে ঠিকঠাক বুঝতে পারেনি, যার কারণে সে এখন ভয়ে থরথর করে কাঁপছে। আশিয়ান প্রায় মিনিট দশেকের মতো উদিতার ঠোঁটে চুমু খেয়ে তারপর ক্ষান্ত হলো। অতপর আস্তে করে উদিতার গলায় মুখ ডুবিয়ে দিয়ে শান্তিতে চোখ মুদল। উদিতার চোখের ঘুম যেন একদম হাওয়া হয়ে গেছে। আশিয়ানের দাড়ি উদিতার গলায় খোঁচা মারছে বারংবার। সেই সাথে এত ভারী একটা লোককে তার পাটকাঠির মতো শরীর কিভাবে সহ্য করবে সে ভাবতে পারছে না। কিছু বলতেও পারছে না তাকে, যদি সে রেগে যায়। অস্বস্তিতে সারা শরীর উদিতার হিম হয়ে গেছে। লোকটা তার গলার মধ্যে ঠোঁট দিয়ে অনবরত চুমু খাচ্ছে, মাঝে মধ্যে গলার চামড়াও কামড়ে দিচ্ছে। উদিতার কান্না করতে মন চাচ্ছে। এত অস্বস্তির মধ্যে জীবনেও কখনো পড়েনি সে। কিভাবে সরাবে সে লোকটাকে? যে হারে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে সে খুব ভালো করেই বুঝতে পারছে যে এখান থেকে ছোটার সাধ্যই তার নেই। আশিয়ান উদিতার গলায় ঠোঁট বুলাতে বুলাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অতিরিক্ত মদ গেলার ফলে চোখ খুলে রাখা দায়ী হয়ে গেল তার পক্ষে। আজকে নেশা বেশি হয়ে গেছে, মাথাটা ভীষণ ভার ভার লাগছে। অবশেষে এত বছর পর মহা আরামের ঘুম তার আখিদয়ে ধরা দিল। উদিতাকে টাইট করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল সে। আশিয়ান ঘুমিয়ে যাওয়ার পর উদিতা অনেক চেষ্টা করলো আশিয়ানকে তার উপর থেকে সরানোর জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো সে। অতপর কি আর করা, আশিয়ানকে এক হাত দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 6টায় উদিতার আগে আশিয়ানের ঘুম ভেঙে গেল। উদিতা গত দুরাত ঠিকমতো ঘুমোতে পারেনি, আর গত রাতেও আশিয়ানের জন্য অস্বস্তিতে ঘুমোতে পারেনি, যার ফলে এখনও তার ঘুম ভাঙছে না। রাতে আশিয়ান ঘুমের ঘোরেই উদিতার গলা কামড়ে ও চুমু দিয়ে লাল লাল দাগ করে ফেলেছে, যেটাকে সহজ ভাষায় লাভ বাইট বলে আর কি। আশিয়ানের মাথার ভিতর ছিনছিনে ব্যথা অনুভব হচ্ছে। রাতে লিমিটের অতিরিক্ত মদ খাওয়ার ফল এটা। কপালে 2 আঙ্গুলের ডগা দিয়ে মৃদুভাবে ঘষা দিল সে। তারপর ভালো করে চোখ ডলল। চোখ থেকে হাত সরাতেই তার নজর পড়ল উদিতার ঘুমন্ত চেহারার উপর। এই মুহূর্তে তাকে বাচ্চাদের মতো নিষ্পাপ মনে হচ্ছে। কি ইনোসেন্ট ফেস মেয়েটার,
একবার তাকালে শুধু দেখতেই ইচ্ছে করে। আশিয়ান বুকে হাত দিয়ে স্বীকার করতে বাধ্য সে এর আগে এত সুন্দর কোনো মেয়ে দেখেনি। যেমন ফর্সা তেমনি ভীষণ মায়াবী তার মুখের গড়ন, আর দেখতে অনেক নাদুস নুদুস টাইপের, বাচ্চাদের মতো, খালি আদর করতে ইচ্ছে করবে। ইলিয়ানা মোটেও উদিতার মতো এত আগুন সুন্দরী নয়, অন্যান্যদের মতো হলুদ ফর্সা, আর ওর গড়নও কিছুটা মায়াবী আছে। তারপরও ওর প্রেমে পড়েছিল আশিয়ান। আসলে প্রেমে পড়তে সৌন্দর্য ফ্যাক্ট না, এক্ষেত্রে মনটাই আসল। কিন্তু আফসোস সে মানুষ চিনতে ভুল করেছে। আশিয়ান ঘোর লাগা চোখে উদিতার দিকে তাকিয়ে আছে। এতটা আকর্ষণ কখনো কোনো কিছুতে অনুভব করেনি সে। এই মেয়ে তো পুরো অ্যাট্রাক্টেড ডিব্বা। আশিয়ান আলতো হাতে উদিতার গাল স্লাইড করতে লাগলো। নরম তুলতুলে গালে হাত বোলাতে তার ভীষণ ভালো লাগছে। আশিয়ানের এভাবে গালে হাত বোলানোর তোড়ে উদিতার ঘুম ভেঙে গেল। চোখ পিটপিট করে আশিয়ানের দিকে তাকালো সে। হা করে তাকিয়ে আছে সুদর্শন পুরুষটার দিকে উদিতা। এই সুদর্শন পুরুষটা যে তারই স্বামী তা ভাবতেই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আলিয়া উদিতাকে সবসময় বলতো যে বেশি সুন্দরী মার্কা মেয়েদের কপালে কালো বেটে কুৎসি তার বয়স্ক পাত্র নাকি জোটে। উদিতার কপালেও সেরকম কিছু লেখা আছে বলে 100% শিওর সে। উদিতার এখন আলিয়ার কাছ থেকে খুব জানতে ইচ্ছে করছে যে তার এমন ভবিষ্যৎবাণী কেন ফলল না তার জীবনে। কই, তার ভাগ্যে তো ঠিকই সুদর্শন এবং ওয়েল স্ট্যাবলিশ যুবক স্বামী হিসেবে জুটেছে। আহারে, আফসোস হচ্ছে বেচারি আলেয়ার জন্য। উদিতার যে ঘুম ভেঙে গেছে আশিয়ানের সেদিকে কোনো খেয়ালই নেই যেন। সে পম্পমের মতো গালে হাত বোলাতে ব্যস্ত। উদিতা শান্ত স্বরে আশিয়ানকে সালাম দিল। আশিয়ান কিছুটা ভ্যাপাচাকা খেয়ে গেল উদিতার সালাম দেওয়া শুনে। সালামের জবাব দিতে ভুলে গেছে সে, তাকিয়ে আছে উদিতার চোখের দিকে। উদিতা এবারেও শান্ত কণ্ঠে বলল, কেউ সালাম দিলে তার জবাব দিতে হয় জানেন না বুঝি? আশিয়ান এবার আমতা আমতা করে সালামের জবাব দিল। উদিতা মৃদু হেসে বলল, সারা রাত আমার উপরেই ঘুমিয়েছেন আপনি, এখনো কি এভাবে থাকার ইচ্ছে আছে আপনার? উদিতার শান্ত স্বরে কথা বলা শুনে আর এক দফা ক্রাশ খেল আশিয়ান। মেয়েটার ঘুম ঘুম মোলায়েম কণ্ঠের মধ্যে মনে হয় নেশাদ্রব্য মেশানো আছে, নইলে এই ভয়েস এতটা অ্যাট্রাকটিভ কেন করছে আশিয়ানকে। মেয়েটার সব কিছুই মনোমুগ্ধকর। ওর এই কণ্ঠ আজীবন শোনার জন্য প্রস্তুত যেন আশিয়ান। বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে উদিতার ওপর থেকে সরে গিয়ে উঠে বসল সে। আশিয়ান সরে যাওয়াই উদিতাও উঠে বসল। তারপর চুলগুলো হাতখোপা বেঁধে ওড়না দিয়ে মাথা ঢাকলো। আশিয়ান এখনো তাকিয়ে আছে তার দিকে। উদিতা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। আনমনে বলল, ইস, নামাজটা মিস হয়ে গেল। এত ঘুম কিভাবে ঘুমালাম আমি, ধুর। উদিতা আস্তে করে বললেও আশিয়ান শুনতে পেল, কিন্তু কিছু বলল না। আশিয়ান মনে মনে কিছুটা লজ্জিত হলো। না জানি মেয়েটার সাথে কি করেছে সে। প্রথম দিনই যা করেছে ওর সাথে, মেয়েটা কি ভাববে তাকে কে জানে। ভাবতেই দীর্ঘশ্বাস ফেললো আশিয়ান। নিজের মাথাটা টিপে ধরলো এক হাতে। ভীষণ ব্যথা করছে মাথাটা, মনে হচ্ছে এক্ষুনি ঠাস করে ফেটে যাবে। আশিয়ানের মাথায় হাত দেওয়া দেখে উদিতা একটু ব্যস্ত হয়ে পড়ল। কি হয়েছে আপনার, মাথা ব্যথা করছে? হুম। আশিয়ানের সংক্ষেপে জবাব দেওয়া দেখে উদিতা যা বোঝার বুঝে নিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। নিজেকে ভালো করে পরিপাটি করে মাথায় ওড়না পেঁচিয়ে রুমে আশিয়ানকে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এই বলে উদিতা রুম থেকে বেরিয়ে এলো। আশিয়ান অবাক হয়ে উদিতার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা বিয়ের পরের দিনই তার জন্য এত ব্যাকুল হয়ে চা বানাতে ছুটল। আদেও জানে কি সে রান্নাঘর কোথায়? বেশি না ভেবে আশিয়ান বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসল। চোখটা বন্ধ করে ফেললো মাথার যন্ত্রণায়। উদিতা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিশাল বড় ডাইনিং রুমে প্রবেশ করলো সে। এর আগে কখনো এত বড় ডাইনিং রুম টিভি ছাড়া অন্য কোথাও দেখেনি। সারা বাড়ি জুড়ে আফিজাতের ছাপ স্পষ্ট। প্রত্যেকটা আসবাবপত্র দামি আর ঝকঝকে তকতকে। চারপাশে চিকচিক করছে সব কিছু। ধুলোবালির একটা কণাও নেই কোথাও। বোঝাই যায় যে প্রত্যেক দিনই বেশ কয়েকবার করে এসব ঘষা মাজা করা হয়। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। সারা বাড়ি মনে হচ্ছে ফাঁকা আর একদম নিস্তব্ধ। কোথাও কোনো
কোনো প্রাণের সাড়া পাওয়া যাচ্ছে না, সবাই ঘুমিয়ে আছে। কাল অনেক রাত পর্যন্ত জেগেছিল সবাই, আর সারাদিন ধরে এত খাটাখাটুনি আর বিয়ের জার্নিতে সবাই ক্লান্ত হয়ে এখনও বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। এত বেশি চিন্তা ভাবনা না করে আন্দাজের জোরে রান্নাঘরে অবশেষে যেতে পারল উদিতা। রান্নাঘরে ঢুকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এত সুন্দর সাজানো গোছানো আর পরিপাটি, সাথে এত বিশাল রান্নাঘর সে এর আগে কখনোই দেখেনি। সব কিছু কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। উদিতার অনেক দিনের স্বপ্ন তার এরকম একটা বিরাট রান্নাঘর থাকবে, যেখানে সে মনের মতো করে স্বাচ্ছন্দ্যে ও সাবলীলভাবে মন দিয়ে রান্না করবে। আহ, কি নেই রান্নাঘরটায়! রান্নার কাজে লাগে এমন সব কিছুই আছে সেখানে, কোনো কিছুর কোনো কমতি নেই যেন। বড় বড় 5টা ফ্রিজ একসাথে আছে রান্নাঘরে। প্রায় 1 মিনিট সব কিছু ঘুরে ঘুরে দেখল উদিতা, তারপর যে কাজের জন্য এসেছিল সে কাজে মনোনিবেশ করলো। রান্নাবান্নাতে এক্সপার্ট হওয়ার কারণে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি তার মামির কাছ থেকে শেখা এক ধরনের ভেষজ সুগন্ধি চা বানালো সে। এই চায়ের একটা বিশেষত্ব হলো গিয়ে মাথার যন্ত্রণা এই চা পান করলে মাথা ব্যথা নিমেষেই কমে যায়। ওর মামি চায়ের এই রেসিপিটা শুধু উদিতাকেই শিখিয়েছেন, আর কাউকে কখনো শেখাননি। উদিতাকে তিনি বড্ড ভালোবাসেন কিনা। চায়ের সাথে 4টে মেক্সিকান স্টাইলের ডিম, মেয়োনেজ, শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে সাথে নিল সে। 2টো আশিয়ানের জন্য আর 2টো নিজের জন্য। উদিতার অনেক খিদে পেয়েছে। আপাতত এগুলো খেলে খিদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, আর আশিয়ানের যদি খিদে পায় তবে খাবে। এত সকাল কেউ ঘুম থেকে উঠবে বলে মনে হয় না। কিছু রান্না করতে হলেও তো সময়ের দরকার, এত সময় সে অপেক্ষা করতে পারবে না। স্যান্ডউইচের সাথে নিজের জন্য 1 কাপ কড়া লিকারের দুধ চাও নিল। এখন চায়ের বড্ড দরকার, নইলে এখানেই ঘুমিয়ে পড়বে সে। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই একটা ট্রেতে করে নাস্তাগুলো নিয়ে হেঁটে রুমের উদ্দেশ্যে চলে গেল উদিতা। আশিয়ান নিজেই নিজের মুখের গন্ধে টিকতে না পেরে ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এলো। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসতেই উদিতা এসে প্রবেশ করলো রুমে। আশিয়ান উদিতার দিকে এক পলক তাকালো। উদিতা আশিয়ানের কাছে এগিয়ে এসে ট্রেটা বিছানার পাশে সেন্টার টেবিলের উপর রাখলো। ট্রে থেকে ভেষজ সুগন্ধি চাটা তুলে নিয়ে আশিয়ানের দিকে বাড়িয়ে দিল উদিতা। চা থেকে খুব সুন্দর একটা ঝাঁঝালো স্মেল ভেসে আসছে। আশিয়ান চায়ের কাপ হাতে নিয়ে সব প্রসন্ন দৃষ্টিতে তাকালো উদিতার পানে। উদিতা বুঝতে পেরে বলল, এভাবে তাকাবেন না, আমি জানি আপনি স্ট্রং কফি খান। কেয়া ভাবি বলেছেন, আসলে আপনার মাথা ব্যথা করছে তো, তাই এই ভেষজ সুগন্ধি চাটা বানিয়ে নিয়ে এলাম। এটা খেলে খুব জলদি আপনার মাথা ব্যথা কমে যাবে। আর এখানে 2টো স্যান্ডউইচ নিয়ে এসেছি আপনার জন্য, খিদে পেলে খেয়ে নেবেন, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আশিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে উদিতা ওয়াশরুমে চলে গেল মুখ ধুতে। আশিয়ান মনে মনে কিছু একটা ভেবে চুপচাপ চায়ের কাপটাতে চুমুক বসালো। উফ, চায়ের কাপে চুমুক দিয়ে মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে আশিয়ানের। এত মজার চা সে কোনো দিনই খায়নি, এমনকি সে জানেও না এরকম কোনো চা হতে পারে। মেয়েটার গুণ আছে বলতে হবে। এত মজার ঘ্রাণওয়ালা চা কিভাবে তৈরি করলো, গড নোজ। উদিতা ওয়াশরুমে গিয়ে ওড়না রেখে বেসিনে মুখ ধোয়ার জন্য পানির কল ছেড়ে আয়নায় তাকাতেই নিচের গলার লাল দাগগুলোর ওপর চোখ পড়ল তার। এমন লাল লাল দাগ দেখে যেন আকাশ থেকে পড়ল উদিতা। হাত দিয়ে গলায় আলতোভাবে ঘষা দিল সে। কিছুটা জ্বালা করে উঠল। হুট করে মনে পড়ে গেল কাল রাতে আশিয়ানের কামড় আর চুমু দেওয়ার কথা। রাক্ষসের মতো চুমু খেয়েছে যেন, একদম দাগ করে ফেলেছে। উদিতার অবশ্য একটু দুশ্চিন্তা হচ্ছে। আজকে রিসেপশন পার্টি, ওকে সাজাতে এলেই তো ওর গলার দাগগুলো স্পষ্ট চোখে পড়বে তাদের। এখন সবাই তাকে কি ভাববে, নিশ্চয়ই হাসাহাসি করবে। উফ, কি মুসিবত। আশিয়ান 2 মিনিটে পুরো চায়ের কাপ খালি করে ফেলল। একদম চেটে পুটে খাওয়া যাকে বলে। উদিতা ওয়াশরুম থেকে আসার আগেই চা শেষ, সাথে মাথা ব্যথাও গায়েব। এটা ম্যাজিক নাকি কিছু বুঝতে পারছে না আশিয়ান। এত জলদি কিভাবে মাথা ব্যথা কমে যেতে পারে? অন্যদিন তো কফি খেলেও ব্যথা সারে না, তার ঔষধ না খাওয়া অবধি। আর আজ এই সুগন্ধি চা তো কামাল করে ফেলল। বাহ, তার মানে আজ থেকে মাথা ব্যথা করলে আর ঔষধ খেতে হবে না। ভালোই তো, ঔষধ খাওয়া আশিয়ানের কাছে প্যারা ছাড়া
আর কিছুই মনে হয় না। একটা স্যান্ডউইচ হাতে নিয়ে কামড় বসালো আশিয়ান। ভীষণ টেস্টি। এমন সময় উদিতা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এগিয়ে এসে আলমারি থেকে নতুন একটা টাওয়েল বের করে নিয়ে মুখ মুছতে লাগলো। এদিকে বেচারা আশিয়ান মুখে স্যান্ডউইচ ঢুকিয়ে এক প্রকার হাঁ করে তাকিয়েছিল উদিতার ভেজা নাদুস নুদুস মুখখানার দিকে। কি কিউটটাই না লাগছিল তাকে ভেজা অবস্থায়। উদিতা টাওয়েল হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে এগিয়ে এসে চায়ের কাপটা হাতে নিয়ে আশিয়ানের দিকে তাকিয়ে জানতে চাইল। মাথা ব্যথা কমেছে আপনার? আশিয়ান মুখের খাবারটুকু গিলে নিয়ে মাথা ঝাঁকিয়ে জবাব দিল। থ্যাঙ্কস এত ভালো চা খাওয়ানোর জন্য। টেনশন নট। আপনার যদি আবার মাথা ব্যথা করে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি চা বানিয়ে দিব। আশিয়ান উদিতার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ওকে, বলবো। আশিয়ান স্যান্ডউইচ দুটো খেয়ে পানি পান করে রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। উদিতা চা আর বাকি স্যান্ডউইচ খেয়ে রুম গোছাতে লাগলো। রুম গোছানো শেষে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে একটু লোশন নিয়ে গলায় লাগালো, তাতেও যদি দাগটা একটু হালকা হয়। লোশন লাগানোর শেষে বিছানায় শুয়ে পড়ল সে। চা খাওয়ার পরও কখন যে চোখ লেগে এলো বলতে পারবে না। সকাল 9টা বেজে গেছে প্রায়। উদিতা তখনও বেদম ঘুমে। আশিয়ান এর মাঝে আর রুমে আসেনি। সে তার জিম করার রুমে ডিভানের উপর এলোমেলো হয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। দুজন দুই রুমে ঘুমোতে ব্যস্ত। উদিতা তো এতক্ষণে হয়তো ভুলেও গেছে যে আজকে রিসেপশন পার্টি হবে। এনা আর কেয়া এসে রুমের দরজায় নক করলো। দরজা খোলাই ছিল। বেশ কয়েকবার নক করে সাড়া না পেয়ে কেয়া এবার দরজা একটু আলগা করে দেখল যে উদিতা বিছানায় ঘুমিয়ে আছে। আশিয়ানকে রুমে কোথাও দেখতে পেল না কেয়া। এবার এনাকে সাথে নিয়ে কেয়া রুমের মধ্যে ঢুকে পড়ল। উদিতার দিকে তাকিয়ে এনা হেসে একটু চড়ে ডেকে বলল। ভাবি, ও ভাবি, আর কত ঘুমাবে? এবার তো ওঠো। এনার ডাকে প্রায় ধরপড় করে ঘুম থেকে উঠল উদিতা। তাদেরকে দেখে বিছানা ছেড়ে নামলো। মাথায় ওড়না পরে জিজ্ঞেস করলো। জি আপু, কিছু বলবেন? জি ভাবি। আচ্ছা মিষ্টি ভাবি, ভাইয়া কই? আমি তো জানি না। ও, ভাবি, আমার নাস্তাটা যদি রুমে এনে দিতেন তাহলে ভালো হতো আর কি। বাসায় তো প্রচুর মেহমান, ওনাদের সামনে আমি এত কমফোর্ট ফিল করব না আসলে। আচ্ছা ভাবি। এনা নিচে গিয়ে সার্ভেন্টকে বলে এলো আশিয়ানের রুমে সকালের নাস্তা পাঠিয়ে দিতে। মিনিট 5 পর সার্ভেন্ট এসে রুমে নাস্তা দিয়ে গেল। উদিতা হাত মুখ ধুয়ে এসে নাস্তা করতে লাগলো। এনা আর কেয়া গল্প করছে উদিতার সাথে। এর মধ্যে আশিয়ান একবারও রুমে আসেনি। উদিতার নাস্তা করা শেষে তারিন আর আশা রুমে এসে ঢুকলো। আশা অবজ্ঞার দৃষ্টিতে উদিতাকে দেখছে। তারিন এসে উদিতাকে খোঁচা মেরে জিজ্ঞেস করলো। কি গো, রাতে কি ঘুম হয়েছে নাকি আমার দেবর তোমাকে ঘুমাতেই দেয়নি? উদিতা বুঝতে পারল না তারিনের কথা। হাসি মুখেই বলল। বুঝলাম না ভাবি, কি বলতে চাচ্ছেন? আহারে নেক্কা, কিছু বোঝো না? একদম অবুঝ খুকিকে বিয়ে করেছে আশিয়ান। এনা শক্ত কণ্ঠে বলল। আশা, ঠিকভাবে কথা বলো। সে সম্পর্কে আমার ভাবি হয়। আম্মু শুনলে কিন্তু খবর আছে তোমার। আশা মুখ বাঁকিয়ে ফোন টিপতে লাগলো। কিছু বলল না প্রতি উত্তরে। উদিতা বুঝতে পারল এরা তাকে আলিয়ার মতোই খোঁচা মারতে এসেছে। তারিন এগিয়ে এসে উদিতার চুল হাতিয়ে বলল। ও মা, তুমি গোসল করনি এখনো? এখন গোসল করবো কেন? ও আল্লাহ, এই মেয়ে বলে কি? রাতে কি আশিয়ান তোমার সাথে কিছু করেনি? এমা, ভাবি, আমাদের তো জানতে হবে আশিয়ান তার সাথে ওসব করেছে কিনা। কি করার কথা বলছেন আপনি? আমি আসলে কিছু বুঝতে পারছি না। বুঝলাম, আশিয়ান তোমার সাথে ওসব কিছুই করেনি। করলে তুমি আমাদের কথা বুঝতে পারতে। যাই হোক,
তুমি কষ্ট পেও না। আসলে আশিয়ান অন্য একটা মেয়েকে ভালোবাসে তো, তাই ও তোমার প্রতি ইন্টারেস্টেড নয়। তারিনের বলা কথা শুনে উদিতার মাথায় যেন বাজ পড়ল। আশিয়ান অন্য মেয়েকে ভালোবাসে? তবে তাকে কেন বিয়ে করলো? আচ্ছা, ওরা কি তাকে আশিয়ানের প্রতি বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে? হতেও পারে। আচ্ছা, ওদের একটু বাঁচিয়ে দেখা যাক। উদিতা এবার শান্ত কণ্ঠে বলল, তাই নাকি ভাবি? তা কে সেই মেয়ে যাকে আমার স্বামী ভালোবাসে? উদিতার প্রশ্নে তারিন একটু হকচকিয়ে গেল। আশা ভ্রুকুচকে তাকালো উদিতার দিকে। তারিন আমতা আমতা করে বলল, ওই যে তোমাদের বিয়েতে এলিনা নামক মেয়ে এসেছিল, ওর সাথে আশিয়ানের সম্পর্ক ছিল। ছিল? তার মানে এখন নেই? আর আমি যতদূর জানি ওনার এমপি আঙ্কেলের বউ হলেন ইলিয়ানা নামক মেয়েটা। আমার স্বামী তাকে আন্টি বলে সম্বোধন করেছেন আমার সামনে। আচ্ছা, ধরলাম আপনার কথাই সঠিক, ওনার এক সময় ওই মেয়েটার সাথে অ্যাফেয়ার ছিল, কিন্তু এখন তো আর নেই। ওরা দুজনেই বিবাহিত। এখন তো তাদেরকে এক কথায় এক্স বলা যায়, তাই না এনা আপু? কারেক্ট। এই তো, তুমি বুঝতে পেরেছো মিষ্টি ভাবি। তো এক্স সবসময় এক্সেই থাকে। ওনারও এক্স আছে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। ওনার অতীতে কে ছিল তা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু ওনার বর্তমান আর ভবিষ্যৎ হলাম আমি। আমি হয়তো সম্পর্কের মারপ্যাচ এত বেশি বুঝি না, কিন্তু আমি জানি এরা এরা আমি খেয়াল করছি। হবে লাভ লুক দিলাম, কিছু ছিল না, এনিমির সামনে যখন লাভটা দিছি হালকা ড্যামেজ কাটছে। কোন কাটবো না, হ্যাঁ গো মুরগি। এরাই ওরা বুঝছো সাউন্ড লিক করে তো এটার লেগা। চিনা আইতাছি লুতে চিনে ভাইঙ্গা দুমু। আয় হায় রে, কি বেশি ব্যাস শেষ। এনতে বাইরন যাবে না, মানে এমনি ডাইরেক্ট ধাপ কইরা উইড়া জামুগা। এক্সিট আছে দেখ ম্যাপের মধ্যে এক্সিট আমার লাগা। কই তুই? এখানে কি আছে বা? কিছু নাই। আরে ভাই স্কারটা ঠিক পাইলে মার্ক করতো, কিচ্ছু নেই ভাই। স্টিম রে কোডটাও পেলাম। ওই গ্লিচটা করবি আকার আজকে যে দিছিলাম স্টাফ গ্লিচ। হ্যালো, এখানে স্ক্যানার আছে। মার্ক করছি জানেন স্ক্যানার। কিসে আল্লাহু আকবার। আরে ভাই মাইরিস না, এই ভাই হেল্প মি।